সুপ্রিয় দর্শক, শুভ সকাল। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। দর্শক, আজ 29শে সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস। সারা পৃথিবীর মতো বাংলাদেশেও এই দিবস উপলক্ষে নানান আয়োজন আছে। কেন বিশ্ব হার্ট দিবস উদযাপন জরুরি? একটি ছোট্ট পরিসংখ্যান দিলে হয়তো আপনাদের কাছে বিষয়টি পরিষ্কার হবে। প্রতি বছর পৃথিবীতে প্রায় 1,90,00,000 মানুষ হৃদরোগে মারা যায়। এখন এই সংখ্যাটি কতটা বড় যদি একটি তুলনা করি, এখন আমরা যে কোভিড মহামারীর মধ্য দিয়ে যাচ্ছি, গত 2 বছর ধরে এই মহামারীটি চলছে সারা পৃথিবীতে। এখন পর্যন্ত প্রায় 45 লক্ষ মানুষ মারা গিয়েছে। অর্থাৎ গত 2 বছরে কোভিডে যত মানুষ মারা গিয়েছে, 1 বছরে হৃদরোগে তার চেয়ে প্রায় 4 গুণ বেশি মানুষ মারা যায়। এরকম একটি অসুখ যেটি চাইলে আমরা প্রতিরোধ করতে পারি, সেই অসুখটি নিয়ে আমাদের জানা দরকার, আলোচনা করা দরকার। আজ আমরা কথা বলবো বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার এতদিনের অগ্রগতি এবং তার প্রত্যাশা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমরা কয়েকজন গুণী মানুষকে আমাদের স্টুডিওতে পেয়েছি এবং অনলাইনে যুক্ত হয়েছেন দেশ এবং বিদেশ থেকে। আমরা প্রথমে পরিচিত হয়ে নিই আমাদের অতিথিদের সাথে। স্টুডিওতে আছেন ডাক্তার ফাতেমা বেগম, সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজি বিভাগ, ইউনাইটেড হসপিটাল। ম্যাডাম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত হয়েছেন সুদূর যুক্তরাষ্ট্র থেকে বিভাগীয় প্রধান কার্ডিওলজি, ইউনিভার্সিটি অফ নেভাদা, যুক্তরাষ্ট্রের ডক্টর চৌধুরী হাফিজুল আহসান। চৌধুরী আহসান, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমরা যাকে এই অনুষ্ঠানে পেয়ে ভীষণ গর্বিত এবং আনন্দিত, তিনি আমাদের জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার আব্দুল মালিক, প্রতিষ্ঠাতা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, আপনার কাছে আমি ছোট্ট একটি প্রশ্ন নিয়ে আসব, কিন্তু তার আগে আমি দর্শকদের কাছে আপনার প্রতি একটু কৃতজ্ঞতা প্রকাশ করে আসতে চাই। প্রিয় দর্শক, আজকে যিনি আমাদের সাথে উপস্থিত আছেন ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার আব্দুল মালিক, তার হাত ধরে বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার প্রাণ প্রতিষ্ঠিত হয়েছে। তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার ডিজিজের প্রতিষ্ঠাতা ডিরেক্টর ছিলেন এবং একই সাথে আমাদের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, সেই প্রতিষ্ঠানটিও তিনি দাঁড় করিয়েছেন। বাংলাদেশের সাধারণ মানুষকে হৃদরোগ চিকিৎসায় যে সেবা আমরা দিতে পারছি, তার পেছনে দুটো প্রতিষ্ঠান কতটা ভূমিকা রেখেছে সেটি হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। আজকে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে এই গুণী মানুষটির প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা এই সূত্র ধরে অধ্যাপক ডাক্তার আব্দুল মালিক, আপনার কাছে ফিরি। আমরা কথা বলছিলাম আপনার অবদান নিয়ে। আপনি বাংলাদেশে হৃদরোগ চিকিৎসা ও ব্যবস্থাপনার ফাউন্ডার ফাদার। আমাদের জানার খুব ইচ্ছে যে কি মোটিভেশন ছিল, কি উদ্দীপনা ছিল যার কারণে আপনি এই বড় উদ্যোগগুলো নিয়েছেন, এই জটিল বিষয়টি বাংলাদেশে প্রতিষ্ঠা করার পিছনে ভূমিকা রেখেছেন। অশেষ ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, চ্যানেল 24 কর্তৃক আয়োজিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আজকের এই আয়োজনে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আমি কৃতজ্ঞ। সমস্ত বিশ্বে, একটু আগেই আপনি বলছেন, সমস্ত বিশ্বে 1,74,00,000 লোক মারা যাচ্ছে হৃদরোগের জন্য। এইটা নানা কারণে হয় এবং বাংলাদেশে হচ্ছে, সমস্ত বিশ্বেই এটা হচ্ছে। আমি বাংলাদেশের জন্ম হলো 1971 সালে। এই সময় বাংলাদেশের হৃদরোগের যে অবস্থা ছিল, তখন সীমাবদ্ধ ছিল হৃদরোগের চিকিৎসা স্টেথোস্কোপ, ইসিজি এবং এক্স-রে মেশিনের মধ্যে। অথচ এই সময় তদানীন্তন পাকিস্তানের ওয়েস্ট পাকিস্তান ছিল এবং তখন ছিল ইস্ট পাকিস্তান। তখন ওয়েস্ট পাকিস্তানে 1970 সালে ওপেন হার্ট সার্জারি হয়ে যায়। অথচ বাংলাদেশের অবস্থা এই ছিল, অর্থাৎ
বাংলাদেশ যে কত নেগলেক্টেড ছিল বিভিন্ন ক্ষেত্রে আপনারা এই চিত্রে বুঝতে পারেন। আমি 1970 সালে যে পাকিস্তানের যে টিম ছিল অপারেশন ওপেন হার্ট সার্জারি কার্ডিয়াক সেন্টারের, আমি ওই উদ্যোক্তা ছিলাম। এই জন্য আমার সবসময় মনে পীড়া দিত যে আমার জন্মস্থান পাকিস্তান, তদানীন্তন কিছু নাই। তারপরে আল্লাহর মেহরবানিতে আমি সুযোগ পেয়ে ওপেন হার্ট সার্জারি হওয়ার পরে 1970 সালের জুলাই মাসে আমি বিভিন্ন চেষ্টা করে আমি তদানীন্তন পিজি হসপিটাল, বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে 2 বছরের জন্য ডেপুটেশনে আসলাম। একটু আগেই আমি বলছি, তখন ছিল স্টেথোস্কোপ, ইসিজি এবং এক্সরে, এর বাইরে ছিল। প্রফেসর আলী আশরাফ ছিলেন, উনি ক্লোজ হার্ট জেনারেল সার্জারির সাথে কিছু ক্লোজ হার্ট করতেন। আমি জয়েন করলাম। আপনারা জানেন 71 সালে যুদ্ধ শুরু হয়ে গেল, কিছু হয় নাই। তারপরে দেশ স্বাধীন হলো, আমাদের যাত্রা শুরু হলো। কিন্তু আমাদের অনেক আর্থিক দৈন্যতা ছিল। অর্থাৎ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব জানতেন ওয়েস্ট পাকিস্তান তদানীন্তন কি অগ্রগতি হয়েছে, কিন্তু সামর্থ্য ছিল না। তবুও উনি ওনার আদেশে 1973 সালে পিজি হসপিটালে, বর্তমান বিএসএমইউয়ে 8টা সিসিউ শুরু করল। তারপরে আমাদের যাত্রা কঠিন, নানা রকম বাধা বিপত্তি। আলটিমেটলি আমাদের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হলো এবং বিভিন্ন সরকারি বেসরকারি পর্যায়ে আজকে আমরা এই অবস্থানে আসছি। আমি অত্যন্ত আনন্দিত যে আল্লাহর অশেষ মেহরবানি, এবং আমাদের আজকে আমাদের সাথে অনেক নাই, এবং যারা ইয়াঙ্গার আসছেন তাদের চেষ্টায় বাংলাদেশ এখন হৃদরোগের চিকিৎসা ক্ষেত্রে আন্তর্জাতিক মানসম্পন্ন হয়েছে। সার্জারি, কার্ডিওলজি প্রত্যেক ক্ষেত্রেই আন্তর্জাতিক অঙ্গনে ওরা বিচরণ করতেছে। তবে আমি বলবো চাহিদার তুলনায় যথেষ্ট নয়। এটা আমাদের করতে হবে, জনশক্তি করতে হবে, এবং আমাদের ঢাকার বাইরে, বড় বড় শহরের বাইরে বিভিন্ন জায়গায় আমাদের এই চিকিৎসা সুবিধা ছড়িয়ে দিতে হবে। এটা একদিনে হয় না, যন্ত্রপাতি সহজে পাওয়া যায়, কিন্তু দক্ষ জনশক্তি করতে সময় লাগে। এই জন্য আল্লাহর অশেষ মেহরবানি। এবং আমি বলবো যে আমাদের যারা আজকে নতুন প্রজন্ম, অতীতে যারা ছিলেন অনেককে নাই, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি, এবং আমরা অনেকটা এগিয়ে গেছি। এবং এটা আমার মনে রাখা উচিত, আমাদের হৃদরোগের স্ট্যান্ড অপারেশন করে সমস্যার সমাধান হবে না, সে সমাধান হবে প্রিভেনশনের। সমস্ত বিশ্বে ওয়ার্ল্ড হার্ট দিবস পালিত হয় এই জন্যই, জনের সচেতনতা সৃষ্টি করা। আমি বিশ্বাস করি আমরা চেষ্টা করলে সচেতন করতে পারবো জনগণকে, এবং মিডিয়া বিভিন্ন আমাদের একটা সামাজিক আন্দোলন হিসাবে গড়তে হবে, এবং তারপরে চিকিৎসার বন্দোবস্ত করতে হবে। আমার মনে হয় আমরা পারবো ইনশাল্লাহ। আমরা অনেক এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। সরকারি বেসরকারি পর্যায়ে আল্লাহর মেহরবানিতে কার্ডিওলজিতে আমরা অনেকটা এগিয়ে যাচ্ছি, যেটা দিন আমাদের জন্ম হলো তখন আমরা কিছুই ছিলাম। আল্লাহর অশেষ মেহরবানি, অশেষ ধন্যবাদ। আমার মাধ্যমে আরো অনেক কথা উঠবে, তারপরে বিস্তারিত আলোচনা হবে। প্রিভেনশন ইজ দি আনসার। সচেতনতা হলো আসল, তারপরে চিকিৎসার বন্দোবস্ত, দক্ষ জনশক্তি। অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমরা আবার ফিরবো আপনার সাথে, আরও কিছু প্রশ্ন আছে আমাদের আপনার কাছ থেকে জানার, দিক নির্দেশনা নেওয়ার। আমি ডাক্তার হাফিজ আপনার কাছে একটু আসি, যে স্যারের কথার সূত্র ধরে বিশ্ব হার্ট দিবস উদযাপিত হচ্ছে। এই দিবসের এবছরের প্রতিপাদ্য কী, এবং আমরা এই দিবসের মাধ্যমে কি মেসেজ পৌঁছে দিতে চাচ্ছি পৃথিবীবাসীর কাছে এবং বিশেষ করে বাংলাদেশের কাছে? প্রথমে আমি ধন্যবাদ জানাই চ্যানেল 24-কে। বাস আমার জন্য এটা একটা মানে বিরল সম্মান যে আপনারা আমাকে এমন একটি প্রোগ্রামে আমন্ত্রণ জানিয়েছেন যেখানে আমাদের জাতীয় অধ্যাপক মালিক উপস্থিত। স্যার আমার জীবনের সারা জীবনের অনুপ্রেরণার উৎস,
এবং স্যার বাংলাদেশে কার্ডিওলজি এখন যে অবস্থায় আসছে তার মূলে স্যারের অবদান এটা আমরা কখনোই ভুলবো না। এবং আমি মনে করি যে স্যার এখনও আমাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে যাচ্ছেন। আমরা যে কার্ডিওলজির যে থেরাপিউটিক্স ট্রিটমেন্ট সাইটটা দেখছি, সেটা স্যারের একটা ভিশন ছিল যে এই ক্যাথল্যাব তৈরি করা, ট্রেনিং করা। কিন্তু স্যার আমাদেরকে বিভিন্ন প্রোগ্রামে আমি যাই, স্যার আমাদেরকে স্মরণ করিয়ে দেন যে আমাদের কিন্তু প্রিভেন্টিভ সাইডেও একইভাবে গুরুত্ব দিতে হবে। তো বিশ্ব হার্ট দিবসে ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন 2000 সালে এটা প্রথম কনসেপ্টটা চালু করে, তখন ছিলেন প্রফেসর লুনা। তারপরে এটা ফর্মালি সেপ্টেম্বর 24 থেকে সেপ্টেম্বর 29-এ আসে, আমার মনে হয় এটা 2012 থেকে। তো আপনি নিজেই পরিসংখ্যান দিলেন যে ব্যাপক একটা মানুষ এই হার্ট ডিজিজে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এবং সেটা যদি আমরা প্রিভেন্টিভ সাইডটা দেখি, এই অ্যাওয়ারনেস যদি আমরা তৈরি করি তাহলে হয়তো এটা সম্ভব। 2 নম্বর হলো যে আমরা যদি রিস্ক ফ্যাক্টরগুলো দেখি, হাইপারটেনশন, ডায়াবেটিস, ওবেসিটি, এবং একটা বিরাট বড় প্রবলেম হলো স্মোকিং। আমাদের জাতীয় অধ্যাপক মালিকের বিরাট একটা ভূমিকা আছে যে বাংলাদেশের ধূমপান বিরোধে ইনি যে আন্দোলন, তারও একজন পথিকৃৎ তিনি। তো এটাও এই যে রিস্ক ফ্যাক্টরগুলো, এগুলো যদি আমরা অ্যাড্রেস করি এখনই, এবং বাংলাদেশের জন্য একটা বিরাট সমস্যা হলো, আমি বাংলাদেশে যাই, স্যারের ইনস্টিটিউটে কাজ করি, প্রফেসর ফজিলাতুন্নেসা মালিক এবং অন্য ক্যাথল্যাবগুলোতে, যে আমাদের অনেক ইয়াং রোগী, এবং এর একই সমস্যা হচ্ছে যে রিস্ক ফ্যাক্টরগুলো আমাদের অনেক আগে আসে, এবং অনেক ইয়াং রোগীকে আমরা পাই যারা অনেক এই ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর তুলনায় অনেক কম বয়সে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। তো এই যে সচেতনতা, এটা আমাদের বৃদ্ধি করতে হবে। মানুষকে বলতে হবে যে এই রিস্ক ফ্যাক্টরগুলো থাকলে সেটার সম্বন্ধে যত্নবান হতে, এবং যাতে করে আমরা হার্ট ডিজিজ থেকে আমরা প্রিভেন্ট করতে পারি। এটা হচ্ছে আমাদের বিরাট একটা কাজ ওয়ার্ল্ড হার্ট দিবস। তারপরে আমরা আলোচনা করব যে হার্ট ডিজিজ যদি হয়েই যায় তাহলে আমরা চিকিৎসার অবস্থা কি, আমাদের দেশের প্রেক্ষাপটে কোন কোন ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে, সেগুলো আমরা পরে আলোচনা করব। আমরা ডাক্তার ফাতিমা বেগম আপনার সাথে আলাপচারিতায় যেতে চাই। আপনি দীর্ঘদিন ধরে দেশের কার্ডিওলজি যে চিকিৎসা ব্যবস্থাপনা তার সাথে যুক্ত আছেন, সরকারি বেসরকারি উভয় খাতটা আপনি দেখেছেন। আপনি একটু বলবেন যে বেসরকারি খাতে বাংলাদেশের হৃদরোগ চিকিৎসায় কতটা অগ্রগতি হয়েছে, বিশেষ করে বৈশ্বিক পরিমণ্ডলের যদি বিবেচনা করে বলেন। ধন্যবাদ চ্যানেল 24-কে আমাকে এরকম একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, যেখানে প্রফেসর ব্রিগেডিয়ার এম এ মালিক স্যার আছেন, যেখানে প্রফেসর হাফিজ আছেন। ওনাদের সাথে একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি কৃতজ্ঞতা, এবং সব দর্শকদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বিশ্ব হার্ট দিবস, হার্ট দিবসে সবাইকে শুভেচ্ছা। আমার কাছে প্রশ্ন করা হয়েছে যে বেসরকারি খাতে যে হৃদরোগের চিকিৎসা কতটুকু এগিয়ে গেছে। আমি শুরু থেকে সরকারি চাকরিতে ছিলাম, জাতীয় হৃদরোগে ছিলাম, আমি এরপর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ব্রিগেডিয়ার স্যারের সঙ্গে ছিলাম, তারপরে আমি এখন প্রাইভেট সেক্টরে এসেছি। আমার কাছে মনে হয় বাংলাদেশে এত জনসংখ্যা, এখানে শুধু সরকারি আধা সরকারি দিয়ে সেবা দেওয়া সম্ভব হবে না, সবাইকে সব লেভেল থেকে এগিয়ে আসতে হবে এবং বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে। আমার কাছে মনে হয় যে আমাদের দেশে একটা বড় গ্রুপ যারা বিদেশি চিকিৎসা করে, এই গ্রুপটা আমাদের দেশের যে সুবিধাটাকে না নিয়ে তারা বিদেশি চিকিৎসা করছে, এটাতে দেশের কোনো উপকার হচ্ছে না। এই ক্ষেত্রে যদি প্রাইভেট সেক্টরটা এগিয়ে আসে তাহলে আমরা অনেক দূর আগাতে পারি। এবং আমরা দেখছি যে অনেক প্রাইভেট হসপিটাল ইনক্লুডিং ইউনাইটেড হসপিটাল, আমরা যে সেবা দিচ্ছি এটাতে একটা বড় গ্রুপকে অনেক ভালো সেবা দিতে পারছি, এবং আমরা যে যন্ত্রপাতি কিংবা যে পরিবেশ সেটা আমার মনে হয় যেটা একটা আন্তর্জাতিক মানের সেবাই দেওয়া হচ্ছে। আচ্ছা, তাহলে এটা আমাদের জন্য যেটা বলছিলাম যে একটা বড় গোষ্ঠী যারা বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছিল তাদেরকেও যেমন দেওয়া যাচ্ছে,
একই সাথে জটিল যে বিষয়গুলো আছে সেগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। অনেক ধন্যবাদ। আপনার কাছে আবার ফিরবো। আমি ডাক্তার মালিক আপনার কাছে আবার একটু ফিরতে চাই। ডাক্তার ফাতেমা বেগম কথা বলছিলেন যে বাংলাদেশে বেশ আন্তর্জাতিক মানের সমকক্ষ চিকিৎসায় কিন্তু দেয়া হচ্ছে। আপনিও আপনার সূচনা বক্তব্যে কথাটি বলেছেন। এখন পর্যন্ত যে অগ্রগতি হয়েছে তাতে একটা সন্তুষ্টি দেখতে পাচ্ছি, কিন্তু অসন্তুষ্টির জায়গাও নিশ্চয়ই আছে, কিছু অপ্রাপ্তি আছে যেখানে কাজ করলে আমরা আরও বেশি এগিয়ে যেতে পারি। এই জায়গাগুলো কি একটু আইডেন্টিফাই করবেন যে কোথায় আমাদের উন্নতি দরকার? আমাদের হলো চাহিদার তুলনায় ফেসিলিটি অনেক কম। যেমন ধরেন বিদেশে একজন স্পেশালিস্ট লিমিটেড নাম্বার অফ রোগী দেখে সময় দিতে পারে, আমাদের এখানে স্পেশালিস্টের নাম্বার অনেক কম, এই জন্য অনেকেই ওনার কাছে যেতে চায়। উনি তো সময় তো 24 ঘন্টা, ঘুরতে হবে, থাকতে হবে এবং রুগীও দেখতে হবে। এই জন্য অনেক সময় তারা ঠিকমতো সময় দিতে পারে না। তাদের যে জ্ঞানের অভাব এটা নয়, জ্ঞান আছে, তারা জানে, করতে পারে, কিন্তু কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি ডিফার। কোয়ান্টিটি আপনি যদি বাড়িয়ে দেন তাহলে কোয়ালিটি ডিটোরিয়েট করবে। তাতে আমার মনে হয় আমাদের আরও দক্ষ জনশক্তি বাড়াতে হবে, এবং সাথে সাথে এটাও ঠিক যে আমাদেরও অভ্যাস পরিবর্তন করতে হবে, জনগণকে কমিউনিকেশন গ্যাপ যাতে না হয়। আমি তাই বলি যে মানুষ যখন অসুস্থ হয় তখন তার আবেগ এবং অনুভূতি আছে, প্রত্যেক মানুষের মধ্যে আবেগ অনুভূতি আছে। সে তার যখন বিপদ হয় ডাক্তারের কাছে যায়, সে সান্ত্বনা জানতে চায়। সব রোগী ডাক্তার ভালো করে দিতে পারবে না, কিন্তু ওই সান্ত্বনা বাণীটা যেন শিখায়। আমাদের দুই দিকে করতে হবে। একটা হলো আমাদের স্পেশালিস্টের নাম্বার বাড়াতে হবে, সুযোগ সুবিধা আরও বাড়াতে হবে, এবং সাথে সাথে আমাদেরও বিহেভিয়ারাল চেঞ্জ চেক করতে হবে। অর্থাৎ যখনই মানুষ আসে তাদের যেন যতদূর সম্ভব আমরা কষ্ট মষ্ট করেও যেন তাদের সান্ত্বনা বাণী শোনাই। সব রোগী আমি ভালো করে দিতে পারবো না, কোনো হাসপাতাল দুনিয়া নাই যেখানে মৃত্যু হবে না, কিন্তু সে যদি জানে তার চেষ্টার কোনো ত্রুটি হয় নাই তাহলে সে আশ্বস্ত হবে। আমাদের এখানে কিছু শূন্যতা আছে এবং আমি বিশ্বাস করি আমরা গ্রাজুয়ালি এটা ওভারকাম করব এবং করতে পারবো। তো নাম্বার বাড়ানো এবং আমাদের বিহেভিয়ারাল চেঞ্জটা করতে হবে। মানুষের সাথে যেন আমাদের কমিউনিকেশন গ্যাপ হয়, সেই যেন আস্থা। আপনি রোগীকে দেখে যদি প্রথমে যদি আস্থা হয়ে যায় তাহলে আপনি 50% এগিয়ে গেলেন। আর যদি তার কোনো আস্থা না হয়, আপনি সমস্ত ভালো ঔষধ দিলেও সে যখন আপনার কাছ থেকে চলে যাবে তখন সন্তুষ্ট হবেন। কাজেই আমাদের এগুলা মানুষের মনে রাখতে হবে, শুধু ফিজিক্যাল ট্রিটমেন্ট দিলে হবে না, আমাদের তাদের মানসিকভাবে কমিউনিকেশন গ্যাপ, তার প্রতি যেন সে যেন মনে করে যে আমি তাদের চেষ্টা করতেছি যতদূর সম্ভব, আমার পক্ষ থেকে কোনো ত্রুটি হচ্ছে না আমাদের এই চিকিৎসা ক্ষেত্র। আর আরেকটা মনে রাখবেন আপনি যে শুধু ডাক্তার নয়, হোল টিম ইজ ইম্পর্টেন্ট। হাসপাতালে আসলো, কার্ডিওলজি দেখলেন, সার্জন অপারেশন করলেন, কিন্তু আমার হসপিটালে অন্য স্টাফও যদি একটু খারাপ ব্যবহার করে বা ঠিক মতো না করে তাহলে তখন রোগীর আত্মীয়স্বজনের উপরে প্রভাব পড়ে। সমস্তভাবেই আমাদের আরও অনেক উন্নতি করতে হবে। ওয়েস্টার্ন কান্ট্রিতে একদিনে হয় নাই, গ্রাজুয়ালি হয়েছে। আমাদের চেষ্টা করতে হবে, অনেক কিছু আমাদের লুপহোল রয়ে গেছে এবং সেটা আমাদের ওভারকাম করতে হবে। শুধু মেশিন দিয়ে হবে না, ম্যান বিহাইন্ড মেশিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই মেশিন হতে হবে মানুষ হবে কম্পিটেন্ট, তার জ্ঞান অর্জন করতে হবে এবং তার নৈতিকতা থাকতে হবে এবং তার মনে রাখতে হবে সে যেন সেবাই পরম ধর্ম, এটাই বিশ্বাস করে সে যদি এগোয় তাহলে অনেক কিছু করতে পারবে, তখন আল্লাহর ব্লেসিংও আসবে। অর্থাৎ আমাকে আল্লাহ এই সুযোগ দিয়েছে মানুষের সেবা দেওয়ার জন্য, সুতরাং আমি যেন সেবা দিতে পারি এবং আমি সব রোগীকে ভালো করতে পারবো না, আমার পক্ষ থেকে যেন চেষ্টার কোনো ত্রুটি হয় নাই। এবং সেটা আমার শুধু না, আমার সাথে আরও যারা আছে হাসপাতালে, সব মিলেই যদি আমরা করি তাহলে আমরা পারবো। ওয়েস্টার্ন কান্ট্রিতে যায় কেন, ওখানে এইরকমই হয়, তারা সুযোগ সুবিধা পায়, সাথে সাথে মানুষের ব্যবহারও পায়। আমাদেরও এইগুলা সরকারি বেসরকারি পর্যায়ে
আমাদের হোল গ্রুপকে ট্রেনিং দিতে হবে এবং মানসিকভাবে তৈরি করতে হবে, নৈতিকতা শেখাতে হবে। জি স্যার, মানি ইজ নট এভরিথিং। হ্যাঁ স্যার, এখানে যারাই আমরা হাঁটি তারা যেন করি অসচেতন। জি স্যার, স্যার একটা কথা খুব ভালোভাবে ফুটে উঠেছে, সেটা হচ্ছে যে শুধু যন্ত্র নয়, তার পেছনে হৃদয়টাও এখানে গুরুত্বপূর্ণ এবং একটা সমন্বিত প্রচেষ্টার একটা গুরুত্ব আপনি তুলে ধরেছেন। আমি এই সূত্র ধরে ডক্টর হাফিজ আপনার কাছে যদি আসি, যে আপনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে এই চিকিৎসা ব্যবস্থার সাথে যুক্ত আছেন, স্যার যেই কম্পোনেন্টগুলোর কথা বললেন, উপকরণগুলোর কথা বললেন, আপনার চিকিৎসায় যুক্তরাষ্ট্রে এগুলো কিভাবে দেখতে পাচ্ছেন এবং সেগুলো বাংলাদেশে আসার পেছনের বিশেষ কোনো অন্তরায় আপনার চোখে পড়েছে কিনা? তো স্যার যেটা বললেন যে আমরা তো কার্ডিওলজিতে কিছু কিছু ডিজিজ স্পেসিফিক স্ট্যান্ডার্ড অফ কেয়ার স্টাবলিশ করেছি, যেটা এখন সারা বিশ্বেই এই গাইডলাইন্স ধরে চিকিৎসা হয়। তো হার্ট অ্যাটাকের জন্যে আজকে আমি এখানে লাস ভেগাসে আছি অথবা লস অ্যাঞ্জেলেসে আছি, আমার যে চিকিৎসা, আমি কিন্তু যদি ঢাকায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বা ইব্রাহিম কার্ডিয়াকেও কিন্তু আমি একই চিকিৎসা পেতে পারি যদি আমি ওখানে পৌঁছাতে পারি ঠিকমতো। এবং আপনি যদি খেয়াল করেন আমাদের এখানকার যে স্ট্যাটিস্টিক্স, যে আউটকাম ডেটা, বাংলাদেশের আউটকাম ডেটা সিমিলার। সো দিস ইজ সামথিং দ্যাট উই শুড বি প্রাউড অফ। এটা আমি নিজে বাংলাদেশি হিসেবে এটা খুব প্রাউড। আমি ওখানে যে কাজ করি আমি দেখি। কিন্তু স্যার যেটা বললেন খুবই মূল্যবান একটা কথা, যে আমরা যে এই যে কেয়ারটা আমরা বাংলাদেশকে এই পর্যায়ে নিয়ে গিয়েছি, কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা ঢাকার বাইরে দিতে পারছি না। আমরা কিন্তু খুলনায় বা রাজশাহীতে এই একইভাবে এই কেয়ারটা দিতে পারছি না, কিংবা একটা উপজেলা লেভেলে। তো আমরা কি হার্ট অ্যাটাকে একটা নেশন ওয়াইড নেটওয়ার্কের মাধ্যমে কিছু করতে পারি কিনা, সেটা আমাদের একটু ভেবে দেখার দরকার। আরেকটা জিনিস হলো যে এই সমস্যা কিন্তু শুধু বাংলাদেশে না, আমাদের একটা পাবলিকেশনস আছে এই নেভাডা স্টেটে, আমরা দেখিয়েছি যে লাস ভেগাস এবং রিনো এটা বাদে ফার্স্ট এরিয়া অফ দি স্টেট যেখানে অ্যাক্সেস টু হেলথ কেয়ার নাই, সেখানে আসলে ডিলে হয় হেলথ কেয়ার দিতে, বিশেষ করে হার্ট অ্যাটাকের সময়। হেলিকপ্টারের প্রবলেম, ওয়েদার খারাপ, অ্যাম্বুলেন্স নাই। এবং আমরা দেখিয়েছি যে সেই কারণে জিওগ্রাফিক ডিসঅ্যাডভান্টেজের কারণে এই হার্ট অ্যাটাক যদি ওই সমস্ত এলাকায় হয় তাহলে তাদের ডেথ রেট বেশি। তো অ্যাক্সেস টু হেলথ কেয়ার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, এবং আমাদের মানুষকে, আমাদের দেশের মানুষকে এই অ্যাক্সেস টু হেলথ কেয়ার দিতে হবে, যাতে করে আমরা একটা নেটওয়ার্কের মাধ্যমে এক্সপার্টাইট করতে পারি যে কিভাবে তাদেরকে টাইমলি হার্ট অ্যাটাকের সময় আমরা কেয়ার দিতে পারি। আরেকটা প্রশ্ন আছে যে আমাদের নেশন হিসেবে আমাদের এই ম্যান পাওয়ার অ্যালোকেট করতে হবে। স্যার প্রথম থেকেই বলেছেন যে একটা টিম তৈরি করতে হবে, যে টিমে শুধু ডাক্তার না, আমাদের টেকনোলজিস্ট তৈরি করতে হবে, আমাদের হার্ট ইউনিটের জন্যে আমাদের নার্সিং ম্যান পাওয়ার তৈরি করতে হবে। এবং এই ব্যাপারে স্যারের যে ভিশন, কত আগের থেকে স্যার এই জিনিসগুলো তৈরি করছেন, এবং আমাদেরকে এইটিকে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং এটা ঢাকার বাইরে আমাদেরকে এটা আমাদের ব্যবস্থা থাকতে হবে। তা আমার মনে হয় সেই জিনিসগুলো ইম্পর্টেন্ট। আর এ বাদেও আমি মনে করি যে অ্যাজ এ ডিসিপ্লিন কার্ডিওলজিতে আমাদের প্রিভেন্টিভ সাইডে রিসার্চ হওয়ার দরকার। আমাদের প্রিভেন্টিভ সাইডে যেমন উইমেন্স অ্যান্ড হার্ট ডিজিজ, তার উপরে আমাদের আলাদা প্রোগ্রাম থাকা দরকার। আমাদের রিস্ক ফ্যাক্টরগুলো নিরসনের জন্য সামাজিক এবং পাবলিক হেলথ নন কমিউনিকেবল ডিজিজের পার্ট হিসেবে আমাদের ইম্পর্টেন্স দেওয়ার দরকার। এবং একটা সাবসেটের জন্যে অ্যাডভান্স কার্ডিয়াক কেয়ারের জন্য আমাদের হার্ট ফেলিওর ডিসিপ্লিন, কার্ডিয়াক ইমেজিং, বিভিন্ন ধরনের সাপোর্ট ডিভাইস কি করে আমরা দিতে পারি, এটা অবশ্য খুবই লিমিটেড হওয়া উচিত, ন্যাশনাল লেভেলে হয়তো একটা দুটা সেন্টারে, কিন্তু অ্যাজ এ নেশন আমাদের এটা থাকা উচিত। আমাদের এই ম্যান পাওয়ারটাও তৈরি করা উচিত বলে আমি মনে করি। এবং একদিন আমাদের হার্ট ট্রান্সপ্লান্টের জন্য প্রিপারেশন থাকতে হবে। জি, অনেক, জি, এটা হচ্ছে অ্যাম্বিশাস, বাট উই শুড বি এবল টু ড্রিম। ডাক্তার ফাতেমা বেগম,
আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। হৃদরোগ চিকিৎসায় বলা হয় টাইম ইজ মাসেল, খুব গুরুত্বপূর্ণ একটি টার্ম যেটা আপনারা ব্যবহার করেন। আমরা কোন কোন জায়গায় হৃদরোগ ব্যবস্থাপনায় বর্তমানে বাংলাদেশে সময় হারাচ্ছি এবং এটা প্রতিকার করার জন্য আমাদের কি করণীয়? এটা আপনি খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন উঠিয়েছেন, যেটা হচ্ছে যে যখন একটা রক্তনালী হার্টের 100% ব্লক হয় তখন হার্ট অ্যাটাক হয়। এই হার্ট অ্যাটাক, এই রক্তনালী যদি 100% ব্লক মানে পূর্ণভাবে ব্লক 8 ঘন্টা থাকে, তাহলে হার্টের মাংসপেশি মোটামুটি পুরোপুরি নষ্ট হয়ে যায়। তাহলে আমাদের সময় 8 ঘন্টার মধ্যে চিকিৎসা করতে হবে। তার মধ্যে প্রথম 1 ঘন্টা সবচেয়ে ভালো সময়। 1 ঘন্টার মধ্যে যদি আমরা করতে পারি চিকিৎসা, রক্তনালীটাকে খুলে দিতে পারি, তাহলে হার্টের মাংসপেশি প্রিজার্ভ হবে, ভালো থাকবে। এরপরের সময়টা 3 ঘন্টা। 3 ঘন্টার মধ্যে করতে পারলে কিছুটা ড্যামেজ হলেও মোটামুটি ভালো থাকবে, কিন্তু এরপরে 8 ঘন্টা পার হয়ে গেলে আমরা যাই চিকিৎসা করি না কেন কিছুটা রেসিডুয়াল ড্যামেজ থাকবে, সেটা নিয়েই রোগীকে থাকতে হবে। এখন আমাদের দেশে যে সময়টা কোথায় নষ্ট হচ্ছে, একটা হচ্ছে রোগীর পক্ষ থেকে সময় নষ্ট হতে পারে, আরেকটা হতে পারে ডাক্তারদের পক্ষ থেকে সময় নষ্ট, আরেকটা হচ্ছে পরিবেশের কারণে। রোগীদের পক্ষ থেকে যেটা অসুবিধা সেটা হচ্ছে তাদেরকে আগে তাদেরকে ডাক্তারের কাছে কিংবা হেলথ ফ্যাসিলিটিসে পৌঁছাতে হবে। পৌঁছাতে হলে তাকে সচেতন হতে হবে যে কোনো বুকে ব্যথাকে অবহেলা করা যাবে না। তাড়াতাড়ি ডাক্তারের নিকটস্থ যে ফ্যাসিলিটিস সেখানে যেতে হবে, একটা ইসিজি করতে হবে, ডাক্তারের সাথে কথা বলতে হবে যেটা হার্ট অ্যাটাক কিনা, তাহলে না ডাক্তার চিকিৎসা শুরু করতে পারবে। তাহলে রোগীকে সচেতন হতে হবে, যে কোনো বুকের ব্যথা আর্লি ডায়াগনোসিস করতে গেলে, চিকিৎসা পেতে হলে তাদের তাড়াতাড়ি ডাক্তারের কাছে যেতে হবে। এটা একটা কথা। নেক্সট হচ্ছে আমাদের দেশে এটা তো যানজট থাকে, যানজটের কারণে রোগী এত একটা ডায়াগনোসিস হলে ওরা হসপিটাল রিচ করতে পারে না। এটা ওভারঅল একটা এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস করতে হবে, হয়তো আমাদের যে এমার্জেন্সির জন্য আলাদা রাস্তা, এসব সরকারি পক্ষ থেকে কিছু ব্যবস্থা নিতে হবে। আরেকটা হচ্ছে হসপিটালে আসার পর আমাদের ঢাকায় যে হসপিটালগুলি আছে, বড় বড় হসপিটাল, আমরা কিন্তু তাড়াতাড়ি তাদের অ্যাঞ্জিওগ্রাম করে রক্তনালী খুলে দেওয়ার চেষ্টা করি, কিংবা আরেকটা ওষুধ আছে যেটাকে বলে থ্রোম্বোলাইটিক্স, এটা দেই। এটা দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমরা মাসেলকে ড্যামেজটাকে করার চেষ্টা করি। কিন্তু ঢাকার বাইরে, যেটা এর আগেও উঠে এসেছে কোশ্চেনে, যে ঢাকার বাইরে ফ্যাসিলিটিসগুলি নাই এবং সচেতনতাও নাই। এটা যেটা হাফিজ ভাই বলেছে, একটা যদি আমরা ন্যাশনাল নেটওয়ার্ক করতে পারি। আর একদিন ডিসকাশনে ডাক্তার মোমিনুজ্জামান ভাই বলেছিল আমরা যদি উপজেলা হেলথ সেন্টারগুলোতে একটা চেস্ট পেন কর্নার করতে পারি, যেখান থেকে ইসিজি করলো, ইসিজিটা কোনো কার্ডিওলজিস্টের সঙ্গে কথা বললো এবং সাথে সাথে একটা ট্রিটমেন্ট প্ল্যানিং করে ফেললো। এটা যদি করতে পারি তাহলে আমরা এই যে মাসেল ড্যামেজ হয়ে যাওয়ার পর যে ড্যামেজটা, এটাকে আমরা ঠেকাতে পারবো। এটা আসলে ওভারঅল রোগী সচেতন হতে হবে, তারপরে আমাদের পরিবেশকে ঠিক করতে হবে, যানজট কমাতে হবে, তারপর হসপিটালগুলোকে এবং ম্যান পাওয়ারদের মানে তাদের কী বলবো, একটা আন্তরিক হতে হবে রোগী ম্যানেজমেন্টের, যে এই রোগীটা যে আমি হতাম কিংবা আমার বাবা হতো তাহলে আমি কী করতাম, কী করতে পারি। এভাবে একটা ন্যাশনাল পলিসি যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমার মনে হয় যে এই ডিলেটা ঠেকাতে পারবো আমরা। অনেক ধন্যবাদ। আমার মনে হচ্ছে যে খুবই প্র্যাগম্যাটিক অনেকগুলো পয়েন্ট উঠে এসেছে আপনার আলোচনায়। আমি যাব ডাক্তার মালিক আপনার কাছে। আপনার গুণমুগ্ধ এবং আপনার কাছ থেকে শিখেছে এরকম কার্ডিওলজিস্টরাই আজকে আমাদের সাথে যুক্ত আছে, এবং আরও অনেক জেনারেশনস অফ কার্ডিওলজিস্ট আপনি ট্রেন করেছেন। আপনার কাছে আমাদের আজকের অনুষ্ঠানের প্রায় সর্বশেষ প্রশ্ন, যে আমাদের যে তরুণ কার্ডিওলজিস্ট যারা আছে, যারা এই ফিল্ডে আসছে, তাদের জন্য আপনার কি বার্তা থাকবে আজকের অনুষ্ঠানের মাধ্যমে? ধন্যবাদ। আমি বলবো, যে কোনো মানুষের সফলতা ব্যর্থতা ডিপেন্ড করে তার নিজের অ্যাক্টিভিটির উপরে, তার নিজের কর্মকাণ্ডের উপরে। অর্থাৎ আপনি যেরকম কাজ করবেন সেরকম ফল পাবেন। তাতে প্রথম জিনিস হলো, যেটা আপনি যখন কার্ডিওলজিতে আসছেন বা যে প্রফেশনে যান না কেন, অ্যাকোয়ার নলেজ, জ্ঞান অর্জন করেন, এবং সেই জ্ঞান বোথ থিওরি অ্যান্ড প্র্যাকটিস। ফাঁকি দিলে চলবে না। ফাঁকি কিছুদিনের জন্য দিতে পারেন, কিন্তু চিরদিন হবে না। সুতরাং আপনি জ্ঞান অর্জন এবং আন্তরিকভাবে জ্ঞান অর্জন, প্র্যাকটিক্যাল, এবং সেই জ্ঞানকে প্রয়োগ করবেন আপনার মনে প্রাণে, মাইন্ডফুলি, পজিটিভ অ্যাটিটিউড নিয়ে। আপনার যদি অন্য দূরভিসন্ধি থাকে তাহলে হবে না। তাহলে জ্ঞান অর্জন এবং তার প্রয়োগটা হবে আপনার আন্তরিকতার সহিত। তখন হবে কি, ব্লেসিং উইল কাম। আপনি জানেন আর বিশ্বাস করেন আর না করেন, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড এটা নিয়মের মধ্যে চলছে। সে গড বলেন, আল্লাহ বলেন, ভগবান বলেন, সেটা না, কিন্তু নিয়মের কোনো ব্যতিক্রম নাই। এখানে আপনি যেরকম কাজ করবেন সেরকম ফল পাবেন। তাহলে জ্ঞান অর্জন, আন্তরিকভাবে প্রয়োগ করা এবং চেষ্টা করেন। সব সময় সফলতা আসবে না। মানুষের জীবন চলে টাকার মতো,
কোনো সময় উপরে, কোনো সময় নিচে, কোনো সময় বসন্ত, কোনো সময় ঝড় ঝাপটা। সুতরাং আপনি সবসময় আল্লাহর উপরে বিশ্বাস রেখে বা যার উপরে গড বা আল্লাহ বিশ্বাস করে কাজ করে যান, আন্তরিকভাবে কাজ করে যান, সফলতা আসবে আসবে ইনশাআল্লাহ। কাজে আমার যে পেশাতে একটারই না, আমি যে কোনো পেশায় হলে acquire knowledge and apply it judiciously, keeping your mind and conscience clear, তাহলে আপনার শান্তি থাকবে, অশান্তি হবে না। থ্যাংক ইউ স্যার, অনেক অনেক ধন্যবাদ স্যার। এই বার্তাটা আশা করি আমাদের যারা আজকে শুনলেন এবং যারা ভবিষ্যতে দেখবেন তারা তাদের জীবনের পাথেয় হিসেবে এটাকে ব্যবহার করবেন। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ডাক্তার চৌধুরী হাফিজুল আহসান, আপনার সাথে আমার সর্বশেষ প্রশ্ন, এই যে বিশ্ব হার্ট দিবস উদযাপিত হচ্ছে, এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি সবার কাছে কি বার্তা পৌঁছে দিতে চাবেন আজকের, সংক্ষেপে যদি বলেন। আমি স্যারের কথার সাথে সঙ্গতি রেখেই বলি যে সাধারণ মানুষ সবার উচিত যে আমাদের কি কি রিস্ক ফ্যাক্টর আছে হার্ট ডিজিজের জন্য, সেগুলোর ব্যাপারে সচেতন হওয়া। যদি আমার স্মোকিংয়ে থাকে, স্মোকিং ছেড়ে দেওয়া। আমার প্রিয়জনের স্বার্থে আমার স্মোকিং ছেড়ে দেওয়া উচিত। হাইপার টেনশন বা ব্লাড প্রেশার আছে কিনা চেক করা উচিত। ডায়াবেটিস আছে কিনা, আমাদের দেশে ডায়াবেটিসের প্রকোপ বেশি। এবং আরেকটা জিনিস হলো যে আমরা চেষ্টা করব আমাদের খাদ্য অভ্যাস, আমাদের রেগুলার নিয়মিত ব্যায়াম করা, সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলা। আরেকটা জিনিস ডক্টর ফাতেমা বলছিলেন একটু আগে, যে আমাদের যে জেনেটিক লোড যদি থাকে, বংশের যদি হার্ট অ্যাটাক থাকে সেই ইতিহাস, তাহলে আমাদের একটু আগে থেকে সচেতন হওয়া উচিত। খেয়াল করা উচিত যে আমাদের খাদ্যাভ্যাস, হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, কোলেস্টেরল আছে কিনা চেক করা উচিত, স্মোকিং বাদ দেওয়া উচিত। এগুলো হচ্ছে আমাদের একেবারে সাধারণ জ্ঞান থেকে আমাদের সচেতন হওয়া উচিত। এবং আজকের এই বিশ্ব হার্ট দিবসে এই সচেতনতা আমাদের সবার ভিতরে মন্ত্রের মতো যেন আমরা পালন করি, তাহলে মনে হয় এই হার্ট দিবস উদযাপন মানে সফল হবে। আমি এই সাথে একটু বলি যে আমি এই সাথে আমাদের শ্রদ্ধেয় জাতীয় অধ্যাপক মালিক স্যার, আপনাকে দেখে খুব ভালো লাগছে স্যার। আমরা আপনার সুস্বাস্থ্য কামনা করি এবং আপনি আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা বাংলাদেশ সমবেতভাবে যারা বাইরে আছি, দেশে আছি, তারা যেন বাংলাদেশের কার্ডিওলজি সার্ভিসকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি স্যার। অশেষ ধন্যবাদ। আমিও সবার জন্য, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। এবং আমি এই চ্যানেল 24 যে আজকে আয়োজন করলেন, ওদের ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার মনে হয় এটা উপকৃত হবেন সব। এবং আপনি যেটা শুনলেন, জানলেন, আরো সবকে বলেন, জানান। জি স্যার, জানান মঙ্গল হবে। অর্থাৎ ভালো কথাগুলা বারবার বলতে হবে মানুষকে বলতে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। গাফিল থাকে, অনেকে জানে না, জানলে অনেক সময় গাফিল হয়। জি স্যার, ধন্যবাদ স্যার আপনাদের সবাইকে। ডক্টর হাফিজ এবং ডক্টর ফাতেমা, আপনাদের দেখে আজকে ভালো লাগলো, একসাথে কথা হলো। ফাতেমা আমাদের সাথে অনেকদিন ছিল, কাজ করেছে ধন্যবাদ স্যার। স্যার আমরা দেখা হয় স্যার ধন্যবাদ। আমরা আজকে তাহলে আমাদের সবার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমরা অনুষ্ঠানটি এখানে শেষ করছি। ডক্টর ফাতেমা, অনেক ধন্যবাদ আমাদের সাথে স্টুডিওতে যোগ দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এর মাধ্যমেই আজকে আমরা শেষ করছি বিশ্ব হার্ট দিবসের বিশেষ সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠান। আপনারা যেই বার্তাগুলো শুনলেন, খুব আন্তরিকভাবে আপনাদের নিজেদের শরীর রক্ষার্থে, নিজেদের স্বাস্থ্য রক্ষার্থে আপনাদের হৃদয়ের যত্ন নেবেন, হৃদযন্ত্রের যত্ন নেবেন এবং কোনো রকমের সিমটম যদি হয় তাহলে সেটা যথাযথ চিকিৎসকের সহায়তা নেবেন। এই আহ্বান রেখে আজকের মতো আমরা শেষ করছি আমাদের সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠান। আবার দেখা হবে।